TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউটডোর কাছে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি হেসান জুয়েল। অনেক কিছু ঘটছে দেশের রাজনীতিতে, বিশেষ করে ট্রাম্প এবং কামালা হ্যারিস নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আর মাত্র 9 সপ্তাহের কম সময় বাকি আছে, ততই কিন্তু তাদের মধ্যে উত্তেজনা বাড়ছে এই কারণে যে আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু বাড়ছেই। বিশেষ করে আগামী 10ই সেপ্টেম্বর পেনসিলভেনিয়ায় যে প্রথমবারের মতো ডিবেটের অংশ নিতে আছেন দুই প্রতিদ্বন্দ্বী, এবং সেটি নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। কামালা হ্যারিস এর মধ্যে এক সপ্তাহ আগে থেকে কিন্তু পেনসিলভেনিয়া চলে গেছেন ডিবেটের প্রস্তুতির অংশ হিসেবে, এবং ট্রাম্পও মনে করছেন যে তার জীবনের সব কিছু নিয়েই তিনি এই ডিবেটে অংশ নেবেন। এবং একই সাথে এখানে আমরা হাসমানির মামলায় দেখেছি ট্রাম্প বহুবার আবেদন করেছিলেন এই মামলাটির রায় যাতে পিছিয়ে দেওয়া হয়, বিশেষ করে নির্বাচনের পরে নিয়ে যাওয়া হয়। সেটি শেষ পর্যন্ত তিনি আজকে সুখবরটি পেয়েছেন। 26 নভেম্বর তার এই মামলা রায় হবে, যেটি 18 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। অন্যদিকে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস তিনি ফেডারেল মামলায় বারবারই কিন্তু তার নির্বাচনী অর্থ তহবিল নিয়ে, বিশেষ করে তুরস্কের একটি সংস্থা তার নির্বাচনের সময় তহবিল দিয়েছিল, সেটি নিয়ে তিনি আইনি ঝামেলায় আছেন। আজকে তার আরো দুইজন সহকর্মীর বাড়িতে তল্লাশি হয়েছে, একই সাথে এনওয়াইপিডি কমিশনার এডওয়ার্ড ক্যাবান তার বাড়িতে তল্লাশি হয়েছে সেই নির্বাচনী তহবিল সংগ্রহের মামলার বিষয়টি FBI তল্লাশি। এইসব বিষয়তে থাকছে, তারই সাথে বাংলাদেশের প্রসঙ্গ গুরুত্ব পাবে, কারণ বাংলাদেশে 8ই অগস্ট দায়িত্ব নেওয়ার পর, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আজকে 6 সেপ্টেম্বর প্রায় এক মাসের কাছাকাছি সময় তারা দায়িত্ব পালন করছেন। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা ইস্যু নিয়ে কথা তুলেছেন। আজকে তিনি বলছেন যে ভারত এই সমস্যাটি খুব দ্রুত সমাধান করে ফেলা উচিত। বাংলাদেশ কতটুকু পানির ন্যায্য হিস্সা পাবে সেই বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে ভারতকে বিবেচনা করার কথা বলছেন। অন্যদিকে আমরা দেখেছি সাবেক সেনাপ্রধান মনিউর আহমেদ, যিনি 1/11 মূল কুশীলবদের একজন, তিনি আজকে প্রথমবারের মতো তার নিজের ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য দিয়েছেন। বিশেষ করে বিডিআর বিদ্রোহের ঘটনাক্রমগুলো তিনি তুলে ধরেছেন, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে অনেক কথা বলেছেন। এইসব সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে সংযুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক, লেখক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হাসান ফেরদৌস, এবং একই সাথে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAL এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হলো ট্রাম্পের হাসমানি মামলা। আমরা দেখেছি যে ট্রাম্পের বিরুদ্ধে 4টি মামলা, যেগুলোর 3টি এর মধ্যে নির্বাচনের ফলে পরে গিয়ে রায় দেওয়া হবে। যেখানে হাসমানি মামলাটি এই নিউ ইয়র্কে হচ্ছিল, এবং সেখানে 34টি অভিযোগ আনা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। 12 জন জুরি ছিলেন, তারা সবাই একমত হয়েছেন ট্রাম্প দোষী। 18 সেপ্টেম্বর সেটির রায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু ট্রাম্প বারবার আবেদন করার পরে এটি এখন 26 নভেম্বর নিয়ে যাওয়া হচ্ছে। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচনের পরে অর্থাৎ 25 নভেম্বরের পরে গিয়ে মামলাটি রায় হচ্ছে, ততক্ষণে হয়তো জানা যাবে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন কি হননি। ট্রাম্প প্রেসিডেন্ট হলে এই মামলার রায় কি হতে পারে, ট্রাম্প প্রেসিডেন্ট না হলে এই মামলার রায় কি হতে পারে, কিংবা যদি আগে রায় হয়ে যেত, এই 18 সেপ্টেম্বর হয়ে যেত, সেটি ট্রাম্পের নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলতো কিনা, এখন ট্রাম্প কোনো সুবিধা পাবেন কিনা? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। জুয়েল, একটা ভুল তুমি করছো, হচ্ছে যে রায় কিন্তু হয়ে গেছে। জি, এখন হবে সেন্টেন্সিং। জুরিরা বলেছেন, হ্যাঁ রাইট, জুরিরা রায় হয়ে গেছে, এখন সেন্টেন্সিং। এখন তার কি শাস্তি হবে সেই শাস্তি নির্ধারণ করবেন জাজ। রাইট, এই যে বিচার বা প্রক্রিয়ার ভেতর দিয়ে এই মামলাটা হয়েছে, তাতে জুরি ইউনানিমাসলি সবাই একমত হয়ে তার বিরুদ্ধে 34 দফা অভিযোগ তাকে প্রমাণ হয়েছে, দোষ সাব্যস্ত করেছে। এখন তার শাস্তি হবে, শাস্তি হতে পারে জানি আমরা যে মিনিমাম 4 বছরের জেল হতে পারে, অথবা অন্য শাস্তি হতে পারে। এটা ক্রিমিনাল অফেন্স, কিন্তু এটা ফৌজদারি মামলা। ফলে তার জেল থেকে শুরু করে জাজ হয়তো, যেহেতু তিনি আগে কখনো জেল খাটেননি, তার নামে কোনো ক্রিমিনাল অফেন্স নেই, সেক্ষেত্রে হয়তোবা জাজ তাকে অনেক কম ভারী শাস্তি দেবেন। যেমন ধরা যাক, তাকে বলতে পারেন যে তুমি 1 মাস নিউ ইয়র্ক সিটিতে কমিউনিটি সার্ভিস করো, নিউ ইয়র্ক সিটির টয়লেট পরিষ্কার করো ইত্যাদি। তো যেটাই হোক না কেন, কথা ছিল 18 সেপ্টেম্বর এই মামলার সেন্টেন্সিং তিনি ঘোষণা করবেন। কিন্তু আমরা এও জানি যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। রায়টা হচ্ছে এই যে প্রেসিডেন্ট থাকাকালে তার সমস্ত কাজ সকল বিচারিক প্রক্রিয়ার বাইরে, ইমিউন। সেই সিদ্ধান্তটাকে ব্যবহার করে
ট্রাম্পের উকিল দল জাজ মেশানকে কনভিন্স করতে পেরেছেন যে এইটি এই মুহূর্তেই রায় দেওয়া ঠিক হবে না, তার কারণ সামনে নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত থাকবে। জাজ মিশন কিন্তু রায় দিতে পারতেন, রায় মানে তার সেন্টেন্সিং অনড় ছিলেন, মানে বারবার করে আমরা আদালতে দেখেছি। দুটো কারণ, একটা হচ্ছে যে ট্রাম্পের উকিলরা বলেছে আমরা কিন্তু ইমিডিয়েটলি অ্যাপিল করব, অ্যাপিল প্রক্রিয়া যাবো আমরা, ফলে ঝুলে যাবে এক। আর 2 নম্বর, তিনি পলিটিক্যালি কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়বে, সামনে নির্বাচন, দেশের অর্ধেক লোক এই পক্ষে অর্ধেক লোক ওই পক্ষে। এই অবস্থায় তুমি যদি এই রায়টা দাও, এই রায়টা অনায়াসই বলা যায় যে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবার জন্য তুমি রায় দিয়েছো, এটা লোকে বলতে পারে, তার সমর্থকরা বলতেই পারে। সেই যুক্তিটা মেনে নিয়ে রায় মেশান বলছেন যে ঠিক আছে, আমি এখন করব না, নির্বাচনের পরে করব। রায় মানে তোমার শাস্তি হবে, শাস্তি থেকে তুমি মুক্তি পাচ্ছ না, অলরেডি বিচার হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া থেকে তুমি রেহাই পাচ্ছ না। কিন্তু নভেম্বরের শেষ মাথায় যে 26 তারিখে তোমার এই সেন্টেন্স ঘোষণা করা হবে। এখানে অন্য কথা বলতে চাই আমি, ট্রাম্প সাহেবের আগাগোড়া একটা স্ট্র্যাটেজি ছিল, তা হচ্ছে ডিলে করা। যত পারো, যত রকম উপায় আছে একের পর এক মামলা দাও, মামলা দেওয়া মানে এটাকে 15 দিন, 2 মাস, 6 মাস এগিয়ে নেওয়া, যাতে করে নির্বাচনের পর পর্যন্ত চলে যায়। পর গেলে কি হবে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এই মামলায় নয়, এই মামলায় তার কোন রকমের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। বাকি ফেডারেল মামলাগুলিতে তিনি কিন্তু তার জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে মামলাগুলিকে খারিজ করে দিতে পারেন। এবং হাসান ভাই, একটা বিষয় একটু জানি, সেটা হলো যে এই মামলা যে অপরাধটির কথা বলা হচ্ছিল সেটি কিন্তু 2016-র আগে, অর্থাৎ নির্বাচনের আগে তিনি একজন তার বান্ধবী বলা হচ্ছিল তাকে ঘুষ দেয়া হাসমানি মামলা, এবং সেটি 2016 নির্বাচনের আগে যাতে কোনো প্রভাব না পড়ে সেটিও কি প্রেসিডেন্সিয়াল ইমিউনিটিতে পড়বে? এইটা তর্কের বিষয়, এই সিদ্ধান্তটা তুমি আমি নেব না, এটা আদালতে। আদালত কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যে এই বিষয়টি ফেডারেল জাজকে আইলিন চাটকিনকে দেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসি ডিসাইড করবার জন্য যে কোন কোন বিষয়ে তিনি ইমিউন, কোন কোন বিষয়ে তিনি ইমিউন নন। এটি সুপ্রিম কোর্ট বলে দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে এই বিষয়গুলি তুমি বাতিল করো। সিদ্ধান্ত নেবার দায়িত্ব দিয়েছেন তানিয়া চাটকিনকে। ফলে তুমি বলতে পারবো না যে এটা আমরা ডিবেট করতে পারি, সিদ্ধান্তটা আলটিমেটলি ফেডারেল কোর্টে ডিসাইডেড হবে। তবে মাথায় রেখো যে যেহেতু এই কেসটি অলরেডি রায় হয়ে গেছে, রায় তো আর বদলানো যায় না, রায়টা হচ্ছে ইউনানিমাসলি, জুরি বোর্ড সবাই একমত হয়ে দোষী সাব্যস্ত করেছে। রায় অ্যাপিল করতে পারবে, সে রায়কে অ্যাপিল অবশ্যই করা যায়, কিন্তু সেন্টেন্সিংটা কিন্তু হবে 26শে নভেম্বরে, তার কি হবে তারপর যখনই হোক হবে। ফলে আমি অন্য একটা কথা বলতে হচ্ছে, দেখো বড় লোক হলে কি করা যায়, যদি এই মামলা তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে হতো, আমরা অনেক আগে জেল খাটতাম, কিন্তু আমার টাকার অভাব নেই, আমার উকিলের অভাব নেই আমার। ফলে টাকা এবং উকিল ব্যবহার করে দেখো আমি কিভাবে মামলাটাকে ডিলে করতে করতে নির্বাচন পর্যন্ত নিয়ে গেলাম, এবং হু নোজ নির্বাচনে আমি জিতে গেলে সব মামলাই খারিজ হয়ে যাবে। দ্যাট হোয়াট মানি ডাজ। আমরা বলি আমেরিকায় সবাই সমান, সবাই সমান নয়, তার একটা বড় প্রমাণ হচ্ছে এইটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু করিম চৌধুরী আপনার বিশ্লেষণটা শুনতে চাই। অর্থাৎ এই মামলার রায় যেটা, অর্থাৎ তার সাজা যেটা হবে, সেটা এই যে পিছিয়ে গেল, এটি কি আসলে তার নির্বাচনের আগে যদি হতো তাহলে কি নির্বাচনের জন্য সেটা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, নারী ভোটারদের ক্ষেত্রে বারবার করে বলা হচ্ছিল যে এই মামলায় রায়টা আসার পরে নারী ভোটাররা হয়তো ট্রাম্পের উপর অনেক বিরক্ত হবে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। আপনার কাছে কি তাই মনে হয়? না না, যেটা নারী ভোটারদের কারণে, আপনি জানেন যে ইউএসএ তে ওভারঅল অ্যারাউন্ড 53% ভোটার্স আর উইমেন ভোটার, এবং এই উইমেন ভোটাররা ট্রাম্পের চরিত্র সম্পর্কে, এমনকি তার দলের লোকেরাও ইতিমধ্যেই সে ব্যাপারে ভালো করে অবহিত, এবং উইমেনদের স্বাস্থ্য নীতিতে ট্রাম্প এবং তার দলের যে অবস্থান সেটাও উইমেনরা নিশ্চিত। আমার দৃষ্টিতে এই সিদ্ধান্তের ফলে নিউ ইয়র্ক স্টেটের যে জাজ এটা রায়টা শুধুমাত্র পিছিয়ে দিয়েছেন, সেন্টেন্সিং যেটা দোষী সাব্যস্ত হয়ে গেছে জুরির ইউনানিমাসলি, এবং সেটা সারা জাতি জানে। এই মুহূর্তে যদি রায়টা ঘোষণা করা হতো, ট্রাম্পের যে একটা বড় ধরনের ড্রাম্প স্টিক, সেটা বারবার হিট করতেছে যে ডেমোক্রেটিক কোর্টে ব্লু স্টেট ম্যানহাটনের মতো জায়গায়
যেখানে পুরাটাই ব্লু, মানে ডেমোক্রেটিক, সেখান থেকে এই রায়টা আসছে। ডেমোক্রেটিক জুরি, ডেমোক্রেটিক জাজ, ডেমোক্রেটিক স্টেট, এভরিথিং ডেমোক্রেট। সো হি ওয়াজ এবল টু কনভিন্স হিজ ভোটার্স, হিজ বেস, দ্যাট এটা মানে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে যেটা তিনি বিচার চলাকালীন বারবার করে বলে আসছিলেন। জি। তবে এই যে ডিলে ট্যাকটিকটা, এটা জাজ ভার্সন, আই থিংক হিজ জাজমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন দি সেন্স দ্যাট রায় যাই হোক না কেন, ট্রাম্প কিন্তু এটাকে ব্যবহার করতে পারতেন। এখন যেটা হবে সেটা হলো রায়টা দেয়া হচ্ছে না, এবং রায়ের কারণে ভোটারদের মাঝে কোনো রকম ইনফ্লুয়েন্স হবে না, যে তাকে কনভিক্টেড তো হয়েই গেছে, সে কনভিক্টেড ইন কোর্ট। ইট ইজ টাইম টু জাস্ট ফর্মালি অ্যানাউন্স দিস ইজ দ্য ভার্ডিক্ট। এখন সে এটা একটু পিছিয়ে দিয়েছে, কিন্তু ভোটাররা জানে হি ইজ এ কনভিক্টেড ফেলন ফর 35 কাউন্টস অফ ক্রাইম হি কমিট, নো ডাউট। অর্থাৎ আপনি এইটাতে আপনি সাপে বট দেখছিলেন, কারণ আমরা দেখছিলাম যখন বিচার কাজ চলছিল তখন কিন্তু ট্রাম্প প্রত্যেকটা দিন আদালতকে ব্যবহার করেছেন। তিনি ঢুকার আগে একবার কথা বলতেন, বের হওয়ার সময় একবার কথা বলতেন, তার উপরে গ্যাগ অর্ডার ছিল, 9 বার তিনি ভঙ্গ করে $9,000 জরিমানাও দিয়েছেন, কিন্তু তিনি থামেননি। অর্থাৎ আপনি সাপে বট দেখছেন। আমরা একটু প্রসঙ্গটা পাল্টাতে চাই, আমরা একটু যেতে চাই যে ট্রাম্প এবং কামালা হ্যারিসের বিতর্ক, যেটি আগামী 10ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পেনসিলভেনিয়া, সেটি নিয়ে এর মধ্যে আমরা দেখছি যে প্রায় এক সপ্তাহ আগে চলে গেছেন কামালা হ্যারিস সেখানে প্রস্তুতি নিতে। অন্যদিকে ট্রাম্প তিনিও তার মতো করে প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু তিনি এর আগে জো বাইডেনকে হারিয়েছিলেন, অনেকটা বলা যায় হারিয়েছিলেন, তার ভালো পারফরমেন্স ছিল, উনি আশাবাদী যে উনি কামালা হ্যারিসকেও হারাবেন। আমি একটু হাসান ফেরদৌস আপনার কাছ থেকেই এইটার শুরুতে শুনতে চাই, সেটি হলো যে নিয়ম কানুনে কিছু পরিবর্তন চেয়েছিলেন কামালা হ্যারিস, কিন্তু ট্রাম্প সেই আগের অবস্থানে অনড় আছেন, অর্থাৎ মাইক বন্ধ থাকবে, এবং একই সাথে যেটা বলা হচ্ছিল শেষ বক্তা কে হবেন সেটাও ট্রাম্প কিন্তু অনেকটা তার দাবিটি এস্টাবলিশ করেছেন যে তিনি শেষ কথাগুলো বলবেন। এই বিতর্কে কি হতে পারে, কিংবা এই বিতর্ক কামালা হ্যারিস, আমরা জানি যে তিনি একজন আইনজ্ঞ এবং তিনি ভালো বলেন, এবং ট্রাম্প অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন, এইসব সুবিধাগুলো কামালা হ্যারিস কতটা কাজে লাগাতে পারবেন? এই বিতর্কটা কতটা গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে আগের বিতর্কে ফিরে যেতে হবে, যে বিতর্কে ট্রাম্প এবং বাইডেন যুদ্ধ করেছিলেন, লিপ্ত হয়েছিলেন। সেই বিতর্কের কারণেই কিন্তু বাইডেন সরে গেলেন, কামালা হ্যারিস আসলেন। তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটা বিতর্কই জো বাইডেনের ভবিষ্যৎ ডিসাইড করে দিল। কারণ আমরা কি দেখলাম, একজন বৃদ্ধ মানুষ যে তার কথাগুলি স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারছে না, যে লোকটি তার কথা বুঝিয়ে বলতে পারে না, 90 মিনিট ডিবেট করতে পারে না, দেশ কি করে চালাবে, আমেরিকার মতো দেশ, এই নিয়ে আমাদের মধ্যে সন্দেহ জাগলো। ফলে বাধ্য হয়েই আমরা বলতে পারি, বাইডেন সরে যেতে হলো। তার জায়গায় এলেন কামালা হ্যারিস। কামালা হ্যারিস কি, তুমি ঠিকই বলেছো, কামালা হ্যারিস একজন অত্যন্ত অভিজ্ঞ প্রসিকিউটর। তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন সান ফ্রান্সিসকোর, তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সিনেটর ছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং যখন তিনি সিনেটর ছিলেন, যে 4 বছর আমরা দেখেছি আমি, কি শক্ত হাতে তিনি রিপাবলিকানদেরকে দাম দিয়েছেন, শক্ত হাতে। আমার একটা মনে আছে, ক্যাভানো জাজ, তার শুনানির সময় তিনি এই 13টা শব্দ দিয়ে তাকে তিনি খেয়াল করেছেন, বলেছিলেন, জাজ আপনি আমাকে বলেন তো, এমন কোন আইন আছে যে আইন দ্বারা পুরুষদের দেহকে কন্ট্রোল করা হয়? আপনারা তো মেয়েদের শরীর কন্ট্রোল করার জন্য আইন করছেন, এমন কোন আইন আছে যে আইনে পুরুষের শরীর নিয়ন্ত্রণ করেন আপনারা? জাজ কোনো জবাব দিতে পারেননি। তাহলে কি দাঁড়ালো, যে এই কামালা হ্যারিস জো বাইডেন নন। শুধু প্রতিটি প্রশ্নে তিনি জবাব দেবেন তাই নয়, তিনি ঠুকবেন। কিভাবে ঠুকবেন? কামালা হ্যারিসের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য চাই যে তুমি ট্রাম্প পেছনে থাকাও, মেক আমেরিকা গ্রেট এগেইন, মানে গতকাল আমেরিকা ভালো ছিল, মহান ছিল, আর আমি বলছি আমেরিকা এখনো ভালো। উই উইল নট গো ব্যাক, আমরা গতকালে ফিরে যাব না, উই উইল নট গো ব্যাক। এটা একটা। 2 নম্বর, সবচেয়ে শক্ত কি, উনি বলছেন যে আই নো ট্রাম্পস টাইপ। ট্রাম্পের টাইপ ভালো করে জানি। ট্রাম্পের টাইপ মানে কি? আমি যখন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি ট্রাম্পের মতো এরকম প্রতারকদেরকে জেলে ঢুকিয়েছি, যারা টাকা নিয়ে 9-6 করেছে, যারা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির নাম, নন প্রফিটের নাম দিয়ে ছেলেদেরকে ঠকিয়েছে, যারা মেয়েদেরকে লঙ্ঘন করেছে, তাদের সম্মান হানি করেছে, তাদেরকে আমি জেলে পাঠিয়েছি বা ফাইন তাদের কাছে নিয়েছি। বলে আই নো দেয়ার টাইপ।
তোমার টাইপটা আমি জানি। ফলে আমি খুব এক্সাইটেড। জাস্ট ইমাজিন করো তুমি, এটা একটা বক্সিং রিং। বক্সিং রিং এর একদিকে ডোনাল্ড ট্রাম্প, একজন কনভিক্টেড ক্রিমিনাল, অন্যদিকে একজন পাকা প্রসিকিউটর, যিনি ট্রাম্পকে আঙুল তুলে বলবেন তুমি অপরাধী। ফলে আমার কোনো সন্দেহ নেই যে এই বিতর্কে কমলা হ্যারিস এগিয়ে থাকবেন, অনেক পয়েন্টে জয়লাভ করবেন। তবে এও বলি, ট্রাম্পকেও এক কথায় বাদ দিলে অন্যায় হবে। ট্রাম্পও উনি ওয়ান লাইনার্স, লম্বা কথা তিনি বলতে পারেন না, ফ্যাক্টস তিনি মিথ্যা বলেন, কিন্তু খুব স্ট্রং ইন্টারেস্টিং ওয়ান লাইনার্স বলেন, এক লাইনে এমন সব কথা বলেন যা লোকের মনে রাখে। বলে তাকেও আমি একদম বাদ দেবো না। আমি আপনি তো গতবারের বিতর্কটার কথা বলছিলেন, গতবারের যে বিতর্কে ট্রাম্পের চরিত্রটা দেখেছেন সেটা খুব ঠান্ডা মাথার একজন, মানে খুব কনফিডেন্ট একজন মানুষকে দেখেছিলেন। কিন্তু এখানে এইবারের যে বিতর্ক দাবি করা করছিল কমলা হ্যারিসের পক্ষ থেকে, মাইক্রোফোন অন থাকুক। রাইট, আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। কারণটা কি? কারণ ট্রাম্প, যদি আমি তোমার খোঁচা দিই, ট্রাম্পকে তুমি খোঁচা দাও, এখন সব বেফাস কথা বলে ফেলেন যা তার জন্য বিব্রতকর হবে। ঠিক এইটি যাচ্ছিল কমলা হ্যারিস, যে তিনি তাকে খোঁচাবেন, খুঁচিয়ে তাকে দিয়ে বেফাস কথা বলিয়ে নেবেন। এটা ভালো করে জানে ট্রাম্পের ক্যাম্পেইন, ভালো করে জানে, এবং সেখানে তারা কোনোভাবেই রাজি হয়নি। বাইডেন হলে রাজি হতো, বাইডেন হলে ট্রাম্প এক কথা রাজি হয়ে যেত, কিন্তু কমলা হ্যারিস বলে রাজি হচ্ছেন না। জি, আমি করিম চৌধুরী আপনার কাছে জানতে চাই, সেটি হলো হাসান ফেরদৌস ভাই যখন বলছিলেন, তিনি কামালার অনেকগুলো ইতিবাচক দিকের কথা বলছিলেন, যে বিতর্কে এইসব কারণে কামালা হয়তো এগিয়ে থাকতে পারে, কিন্তু যখনই বারবার ট্রাম্প শিবির যে বিষয়টা নিয়ে আক্রমণ করতে চায়, অভিবাসন নীতি এবং একই সাথে অর্থনীতি, এই দুটো জায়গায় ট্রাম্প নিশ্চয়ই চমকপ্রদ কিছু বলে কামালাকে আক্রমণ করতে পারেন। এইগুলো জবাব দিতে গিয়ে কামালা নিজেকে কতটা প্রস্তুত করতে পারবেন? আমি মনে করি কামালা ওয়েল প্রিপেয়ার্ড টু অ্যান্সার এনি কাইন্ড অফ attack or questions during the debate. I have no doubt about it. Let's talk about the immigration. যেই পলিসির কারণে, ট্রাম্পের পলিসি কি, ট্রাম্প সবকিছু বন্ধ করে দিতে যাচ্ছেন ইমিগ্রেশন সম্পর্কে, কিন্তু ইতিহাসটাই জানেন না এদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং বিশ্বে আধিপত্য যেভাবে আমরা এই দেশের নেতৃত্বে বিশ্বে আমরা যে নেতৃত্ব দিচ্ছি সেটা বজায় রাখার জন্য ইমিগ্রেশন ইজ এ মাস্ট। উইদাউট ইমিগ্রেন্টস দিস কান্ট্রি will not be that powerful, or whatever we are enjoying will not be available for this country, for the people of this country. So যেটা বলতে চাই, ইমিগ্রেশন নিয়ে যে পলিসি সেটা হলো যে একজন চাচ্ছেন লম্বা ওয়াল, উঁচু দরের ওয়াল বানিয়ে রাখতে, আরেকজন চাচ্ছেন, ডেমোক্রেটরা চাচ্ছেন ওয়াল বানিয়ে এখানে খুব একটা বেশি সুবিধা, তাৎক্ষণিকভাবে হয়তো কিছুটা এই ইমিগ্রেন্টদেরকে যারা মাইগ্রেন্ট, যাদেরকে হয়তো ব্লক করা যাবে, ডিলে করা যাবে, কিন্তু এটা আমাদের দেশের জন্য কতটুকু উপকার। আপনারা জানেন যে ইউএস লেবার ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, আমাদের লেবার শর্টেজ এদেশের ইকোনমিকে অনেকটা স্থিমিত করে রেখেছে, যার ফলে উই নিড মোর ওয়ার্কার ইন দিস কান্ট্রি। আমরা বৈধ পথে আর অবৈধ পথে দুইটা কথা আছে। এখন কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন সলিউশন যেটা ডেমোক্রেটরা দিচ্ছে, বারবার দিচ্ছে, সেটা যদি পাশ করানো যায় তাহলে দুইটা জিনিস উপকার হবে। প্রত্যাশিত যারা ইমিগ্রেন্ট তারা সহজ প্রক্রিয়ায় এবং অত্যন্ত অল্প সময়ের ভিতরে এদেশে আসতে পারবেন, এবং এদেশের যে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে যে অগ্রগতি, সেই অগ্রগতিতে ইমিগ্রেন্টরা ভূমিকা রাখতে পারবেন অতি সহজে। এই দেশের ভবিষ্যৎ ভালো হবে। আসুন ডোমেস্টিক ইস্যু কথা বলি। সে আজকেই একটা বড় ধরনের, আপনারা দেখেছেন সিএনএন ব্রডকাস্ট করতেছিল যে ল এনফোর্সমেন্ট থেকে সে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা এন্ডোর্সমেন্ট পেয়েছে। হাসির বিষয়, প্রত্যেকবারই পায়, এবারও পেয়েছেন, কিন্তু উনি নিজেই তো ল এনফোর্সমেন্ট, যারা ল অ্যান্ড অর্ডারকে মেনে চলেন না। এটা কোর্টে প্রমাণিত হয়েছে, 34 count of criminal felony charge and conviction, not charge anymore, it is conviction. তারপরে হি ইজ এ বিগ টাইম ইলেকশন ডিনায়ার। আপনি দেখুন ফেডারেল কোর্টে যে 3টা মামলা এখন আসছে, এই মামলাগুলোর রায় অবশ্যই হবে। সুপ্রিম কোর্ট, যদিও হাসান ফেরদৌস ভাই বারবার একটা কথা বলছিলেন যে ইমিউনিটির কথা, সুপ্রিম কোর্ট উনি অবশ্য আর একটু ডিটেলসে বলছেন যে সুপ্রিম কোর্ট কোন ইমিউনিটির কথা বলছে, প্রেসিডেন্ট should get some sorts of immunity of his action during the presidency. Right. কিন্তু কতটুকু পাবেন, কি পাবেন, সেটা বলছে যে ডিস্ট্রিক্ট কোর্ট, বিচারিক আদালত সেটা সিদ্ধান্ত নেবে। এখন আমি এই কারণে কথাটা বলছি,
যে সে শুধুমাত্র স্টেট লেভেলেই ক্রাইম করে নাই, একটা দুইটা ক্রাইম করে নাই, ব্যক্তিগত, ব্যবসায়িক এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো ক্রাইমের সাথে জড়িত। তারপরে দেখুন এই বিষয়গুলো আসবে এবং আসবে একজন প্রফেশনাল প্রসিকিউটরের পক্ষ থেকে এই অ্যাটাকগুলো আসবে, যার ফলে তাকে অনেকটা ডিফেন্সে থাকতে হবে বলেই আমি মনে করি। তার মানে তার জীবনের জন্য কিংবা তার রাজনৈতিক ক্যারিয়ার এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিঃসন্দেহে এই 10 তারিখের বিতর্কে অনেক বড় একটা শোডাউন তাকে করতে হবে, বড় ধরনের নিজেকে প্রকাশ করা যে বিষয়টি, যেটি হয়তো কামালা হ্যারিস করতে হবে। আমার মনে হয় এই ডিবেটের মধ্য দিয়ে একটা জিনিস আমি বলতে চাই, এই ডিবেটের মধ্য দিয়ে রিভার্সাল একটা ঘটবে, যেটা ডেমোক্র্যাটদের ক্ষেত্রে গতবারে বড় ধরনের বিপর্যয় আসছিল, এই রিভার্সালটা হবে এই বিতর্কের মধ্য দিয়ে। 10 তারিখে যে বিতর্কটা হবে আপনারা হয়তো দেখবেন, আমি যেটা মানে ধারণা করছেন আপনি, জি প্রত্যাশা করছি যে ট্রাম্পের পতন এমন পর্যায়ে যাবে সেখানে তার ফান্ডিং থেকে শুরু করে সবকিছুই তার একটা বড় ধরনের বিপর্যয়ের মুখ পড়বে। আজকে দেখেছেন যে আপনারা শুনেছেন যে লিজ চেন, একজন বড় ধরনের রিপাবলিকান, বড় একদম প্রতিষ্ঠিত রিপাবলিকান, সে অলরেডি বলেছে আমি কমলা হ্যারিসকে ভোট দেব। আরেকজন আজকে দেখছেন যে ডিক চেনি, সাবেক ভাইস প্রেসিডেন্ট, রিপাবলিকান দলের ভিতরে অত্যন্ত প্রভাবশালী, আজকেই দুপুরের পরে উনি ডিক্লেয়ার করলেন যে উনি কমলা হ্যারিসকে ভোট দিবেন টু প্রটেক্ট দ্য কান্ট্রি, টু প্রটেক্ট হিজ ওন পার্টি, টু প্রটেক্ট দ্য নেশন। আই ডোন্ট থিংক সো। এর আগে আমরা দেখেছি যে জর্জ ডব্লিউ বুশ তিনি এন্ডোর্স করেছেন কামালা হ্যারিসকে ভোট দেবেন এইসব বলছিলেন। আবার অন্যদিকে তুলসী গ্যাবার্ডের মতো সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন, তারাও আবার ট্রাম্পের এখন ট্রানজিশন দলের নেতৃত্ব দিচ্ছেন। অনেক কিছুই ঘটছে, সামনে হয়তো ঘটবে। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আপনি যে সিটিতে বাস করেন, আমি যে সিটিতে বাস করি, করিম চৌধুরী ভাই যে সিটিতে বাস করেন, সেই নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, তিনি এর প্রায় 1 বছর ধরে চলছিল তার নির্বাচনী তহবিল সংগ্রহের এই কি ধরনের দুর্নীতি হয়েছে, বিশেষ করে তুরস্কের একটি প্রতিষ্ঠান, তারা তহবিল সংগ্রহের সময় দুর্নীতি হয়েছে, এটি নিয়ে FBI তদন্ত করছে। নতুন করে আজকে যুক্ত হলো একজন সহকারী মেয়র, ডেপুটি মেয়র এবং ফিলিপ ব্যাংক এবং একই সাথে NYPD কমিশনার এডওয়ার্ড ক্যাভান, তাদের বাসায়ও তল্লাশি হচ্ছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি যে মেয়র আবারও নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই FBI তদন্তটা তার নির্বাচনের ক্ষেত্রে কোন রকম বড় ধরনের সমস্যা তৈরি করবে কিনা? এই প্রশ্ন আমাকে না করে তুমি করিম ভাইকে করো। করিম ভাই সিটি পলিটিক্সের সঙ্গে যুক্ত, উনি আমাকে অনেক ভালো জবাব দিবেন। নিঃসন্দেহে করিম ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনি বলেন। জি দেখুন, নির্বাচনের আগে আমরা দেখেছি ইতিপূর্বেও তার নির্বাচনের বিষয় নিয়ে, নির্বাচনের ফান্ড রেজার বিষয় নিয়ে, নির্বাচন পরিচালনা নিয়ে, এমনকি ফরেন ফান্ডিং বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। FBI ইনভেস্টিগেট করতেছে। যে জিনিসটা আমাদের জন্য, আপনারা জানেন যে এরিক অ্যাডাম কিন্তু ল এনফোর্সমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং সে স্টেট লেভেলের পলিটিক্স করে আসছেন, বড় প্রেসিডেন্ট ছিলেন, যার ফলে সিজন পলিটিশিয়ান। কিন্তু এই বিতর্কের মধ্য দিয়ে আমরা যে কেউ কেউ আমাদের সিটিকে, আমাদের সিটির নির্বাচনী যে প্রক্রিয়া তাকে কুলুষিত করছি, এমনকি সর্বোচ্চ পদ থেকে, তার ব্যাপারে কিন্তু আমাদের ভোটারদের মাঝে, সিটি ডুয়েলারদের মাঝে অনেক ধরনের কথা হচ্ছে অনেক জায়গায়। তো আমি মনে করি নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনে যদি যে দল থেকেই আসুক না কেন একজন শক্তিশালী ক্যান্ডিডেট পাওয়া যায়, যার বিতর্কিত নাই, যার যেমন অতীতে বেশ কয়েকজন ভালো ক্যান্ডিডেট ছিল কিন্তু পিছন থেকে অনেক কিছু বিষয় উঠে আসছে, যার ফলে আমরা সেখানে একজন ভালো মেয়রকে নির্বাচিত করতে পারিনি। এবারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি কোনো শক্তিশালী ক্যান্ডিডেট, পরিষ্কার চরিত্রের ক্যান্ডিডেট থাকে, তাহলে কিন্তু এরিক অ্যাডামের সিটি পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সিটির বাজেটের যে পরিস্থিতি এবং ওভারঅল সিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেই দুর্বলতাগুলো সবার কাছে জানা, যারা সিটি রাজনীতির সাথে জড়িত, সিটি সার্ভিসের সাথে জড়িত, এবং সিটির অর্থনৈতিক যে ভবিষ্যৎ, সে বিষয়গুলো চিন্তা করে আমরা মনে করি যে এই যে ইনভেস্টিগেশন তার বিপক্ষে শুধুমাত্র ক্যাম্পেইন ফান্ড নিয়ে হচ্ছে, তার বাইরেও কিন্তু বিতর্কে যদি ভালো শক্তিশালী ক্যান্ডিডেট আসে, সিটি পরিচালনায় এরিক অ্যাডামের যে দুর্বলতাগুলো সেগুলো উঠে আসবে এবং এরিক অ্যাডামকে পিছনে ফেলে, ইট ডাজ নট ম্যাটার আইদার রিপাবলিকান অর ডেমোক্র্যাটস, ইট ইজ এ লোকাল পলিটিক্স ইন নিউ ইয়র্ক সিটি, ইফ উই ক্যান bring a strong candidate who has a nice vision
অর্থাৎ for this এরিক city, অ্যাডামসের I জন্য think কঠিন হয়ে যাবে। করিম ভাই, কঠিন হয়ে আপনার যাবে। কাছে একটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি বলছিলেন যে যদি কেউ উঠে আসে, এখন পর্যন্ত তো কম্পট্রোলার ছাড়া তেমন কেউ সিটি মেয়র হিসেবে নির্বাচন করার ব্যাপারে আগ্রহ দেখায়নি। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা এরিক অ্যাডামসের বিকল্প হয়ে কেউ একজন ইলেকশন করতে চাইছেন? আমাদের কাছে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু উই ডু নট ফিল দ্যাট দিস ইজ দ্য অল্টারনেটিভ অফ এরিক অ্যাডাম। ক্যান্ডিডেট অনেক আছে আপনারা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত ব্র্যাড ল্যান্ডার, আপনারা জানেন সে সিটি কাউন্সিল মেম্বার ছিল, সে এখনকার কন্ট্রোলার, এবং তার শিক্ষাগত যোগ্যতা, তার ম্যানেজমেন্ট, তার আইন প্রণয়নের ক্ষেত্রে সিটিতে যে দক্ষতা সে দেখিয়েছে, হি ইজ এ বিগ থ্রেট টু দ্য এক্সিস্টিং মেয়র, হি ইজ এ বিগ থ্রেট। And what this FBI investigation will deliver, if they can correlate something with this campaign, it would be a disaster for Eric Adams. It could be. জি হাসান ভাই, আবারও আপনার কাছে ফিরবো। সেটা হলো ভ্লাদিমির পুতিন, তার বক্তব্যটা আপনি শুনেছেন কিনা, যে তিনি খুব কৌতুক ছলে তিনি কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ার কথা বলছিলেন, এবং প্রসঙ্গ টেনে বলছিলেন যেহেতু জো বাইডেনকে আমি সমর্থন করি, জো বাইডেন এখন কামালাকে ভোট দিতে বলছেন, আমিও কামালাকে ভোট দেব। এটা শুনে আবার ট্রাম্প উনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন না যে পুতিন কি আসলে তাকে সমর্থন করলো না কামালাকে সমর্থন করলো। আপনার কাছে কি মনে হয়? কিংবা রাশিয়ার নানা কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের $10 মিলিয়ন একটা বরাদ্দের কথা আমরা শুনতে পাচ্ছি, যে আমেরিকান ইলেকশনকে নানা প্রোপাগান্ডা তৈরি করার জন্য তারা এটি করছে। এর আগে আমরা দেখেছি চীনের প্রোপাগান্ডা চালানোর জন্য চীনও কিছু বরাদ্দ দিয়েছে। অর্থাৎ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাশিয়ার প্রভাব এই নির্বাচনে কোনো কাজে কি আসবে? রাশিয়া আগের নির্বাচনে দেখেছি আমরা চেষ্টা করেছে। দুদিন আগে কিন্তু আমরা এফবিআই রিপোর্ট দিয়েছে যে আমাদের নির্বাচনে প্রভাবিত করবার জন্য শুধুমাত্র রাশিয়া নয়, চীন এবং ইরানও সক্রিয় নির্বাচনকে, এবং তারা মূলত এই ইন্টারভেনশনটা করবে থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে একে অপরের বিরুদ্ধে তারা লাগাবে, এবং তার লক্ষণও দেখতে পাচ্ছি আমরা যে নানাভাবে আমাদের বিভক্ত করার চেষ্টা হচ্ছে। এটা তো এলিমেন্টারি ব্যাপার যে পুতিন চাইবে ডোনাল্ড ট্রাম্প জিতুক। ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? সে একদিনেই সব সমস্যার সমাধান করে দেবে। একথা সে বলেছে যে আমি যদি হতাম প্রেসিডেন্ট তাহলে এই যুদ্ধই হতো না। ফলে এবং সে পুতিনকে স্মার্ট বলে, পুতিন খুব জিনিয়াস বলে, পুতিনকে খুব সম্মান করে। আমরা কারণটা জানি, আমরা পুতিন একজন একনায়ক, একজন কর্তৃত্ববাদী রাষ্ট্রপ্রধান, এবং ট্রাম্প নিজে একজন কর্তৃত্ববাদী রাষ্ট্রপ্রধান হতে চায়। ফলে তার চোখে এরা হচ্ছে গিয়ে রোল মডেলস। হাঙ্গেরির প্রেসিডেন্টকে প্রশংসা করা যাক, তুরস্কের প্রেসিডেন্ট মনে করা যাক, বা চীনের শি মনে করা যাক, এরা তার রোল মডেল। তারা স্ট্রং, পাওয়ারফুল, ডিসাইসিভ, অথরিটারিয়ান। ফলে অটোমেটিক্যালি ডোনাল্ড ট্রাম্প, পুতিন সাহেব ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করবেন। কিন্তু ভয়টা সেখানে নয়, ভয়টা হচ্ছে যে যদি সরকারি অ্যাপারেটাস ব্যবহার করে তারা আমাদের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে, প্রভাবিত করার চেষ্টা করে, তার ফলটা খুব ভালো হবে না। ফলে আমাদেরকে এখন থেকেই খুব কেয়ারফুল থাকতে হবে যাতে করে আমরা বিভক্ত না হয়ে পড়ি, আমরা ভিকটিম না হয়ে পড়ি এই চক্রান্তে। জি, আমরা এই সব বিষয় নিয়ে আরো একটু আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে আমরা আবারও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় ফিরবো। দর্শক সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক, লেখক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হাসান ফেরদৌস, এবং একই সাথে আছেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই। করিম চৌধুরী ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটা হলো যে তিস্তা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলছিলেন যে আমরা কতটুকু পানি পাবো সেটা আমাদের জানা দরকার, এবং এর আগেও আমরা দেখেছি সে 2011 সালে যেটা প্রায় সমাধান হয়ে গিয়েছিল তিস্তা ইস্যু, তিস্তার পানি বন্টন নিয়ে, কিন্তু সেটি এরপরও প্রায় 13 বছর ধরে ঝুলে আছে। যতবারই দ্বিপাক্ষিক সফর হয়, বিশেষ করে তথ্য বিনিময় হয়, ততবারই কিন্তু তিস্তার বিষয়টি উঠে আসে, কিন্তু এটি তিস্তা একটা দুঃখের নাম হয়ে আছে, অমীমাংসিত ইস্যু হয়ে আছে। প্রধান উপদেষ্টা এটি নিয়ে কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় এখন ভারতের সাথে যে সম্পর্ক বাংলাদেশে চলছে তাতে এই তিস্তা ইস্যুর আশু কোনো সমাধান সম্ভব? এক কথায় উত্তর দিলে, আমি বিশ্বাস করি না যে ভারতের সাথে এই মুহূর্তে আমাদের যে সম্পর্ক রয়েছে, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সাথে বা তার মধ্য দিয়ে ভারতের সাথে যে অভিন্ন নদীগুলো নিয়ে যে অমীমাংসিত বিষয় রয়েছে, এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তবে আশার বিষয় হচ্ছে যেই টোনে কথা বলছে বর্তমান সরকার প্রধান,
তাতে করে মনে হচ্ছে কিছুটা অগ্রগতি, যে খুব সিরিয়াস, বাংলাদেশের পক্ষ থেকে সিরিয়াসলি কথাটা জানানো হয়েছে যে আন্তর্জাতিক আইনসম্মতভাবে আইন মেনে চলেই আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে বলো তোমাদের স্টাডিগুলো, রিপোর্টগুলো কি, সে বিষয়ে এই অভিন্ন নদীর পানির উপযুক্ত হিস্সা না পাওয়াতে, এমনকি যে ধারণাও পাওয়া যায় না কোন সময়, কোন মৌসুমে, কোন সময় আমরা কতটুকু পানি পাবো, তার ফলে আমাদের এই বাতিল অঞ্চলের দেশ হিসেবে আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে কোন রকম স্থিরতা বা নিশ্চয়তা থাকে না। এই বিষয়টা ভারতকে জানিয়েছে অন্যান্য অনেকগুলো প্রসঙ্গের সাথে যখন আলোচনা হচ্ছিল সেটা পিটিআইয়ের সাথে। কিন্তু যে জিনিসটা আমি বলবো, এর বাইরেও ভারতের সাথে একটা বর্তমান যে সরকার এবং বাইরে, ভারত এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এই অঞ্চলের রাজনীতি নিয়ে কথা বলেন, তারা হয়তো ভাবছেন যে একটা বড় ধরনের বৈরিতার থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের। সেই বৈরিতাটা আমরা না দেখে আমরা বরঞ্চ একটু দেখছি যে ওপেনিং দ্য উইন্ডো, দুই পক্ষের ভিতরে একটু উচ্চ পর্যায়ের আলোচনার একটা, আমি দেখছি যে বাতাসটা একদম খারাপ হওয়ার কথা ছিল সেটা হয়নি। যেমন করে এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে দূরে আমাদের এখানে দিয়ে দিতে হবে, এরকম কথা কিন্তু বলেন। এমনকি ভারতও সেই বিষয়ে দেয়নি, কিন্তু এর পরবর্তীতে আরো কথা আসবে, হয়তো আপনার আলোচনায় উঠে আসবে, তাদের সেনা প্রধানকে, মানে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, অবজার্ভ করার জন্য বলেছে। সেই কথাগুলো আমরা বলবো পরে। কিন্তু আমি মনে করি it is a good sign between two governments in the neighboring country, bordering country. They have started talking about their bilateral interest. তো যার ফলে এটা একটা ভালো উদ্যোগ, আমি পজিটিভলি দেখছি। তবে আমি মনে করি না যে আমি একটু হাসান ফেরদৌস ভাই আপনার কাছ থেকেই জানবো, কারণ এর আগে যতজন কূটনীতিকদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু স্পষ্ট করে, বাংলাদেশি কূটনীতিক জানিয়েছিলেন যে মমতার আপত্তিকে উপেক্ষা করে তিস্তার সমস্যা সমাধান সম্ভব নয়। কারণ 2011 সালে এটি হয়ে যেত, কিন্তু মমতাই আপত্তি জানিয়েছিল, তিনি বাংলাদেশে তখন আসেননি প্রণব মুখার্জির সাথে। কিন্তু মূল যে বিষয়টি আসছে সেটি হলো যে কূটনীতিকরা জানেন, আপনি আমিও হয়তো অনেক কিছু জানি, ডক্টর মোহাম্মদ ইউনূসও নিঃসন্দেহে জানেন, জানার পরও তিনি তিস্তা ইস্যুটি তুলেছেন। এবং একই সাথে যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে, রাজনাথ সিং যখন ভারতীয় কমান্ডারদেরকে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেন, সেই সব জায়গায় গিয়ে এই তিস্তার সমস্যার কথাটা বলা ডক্টর ইউনূসের কি কোনো কৌশল কিনা, যে তিনিও চাপে রাখতে চান ভারতকে কোনো ইস্যুতে? আপনার কাছে কি মনে হয়? আপনি মিউটে আছেন, মিউট করা আছে আপনার। হাসান ফেরদৌস ভাই এখনো মিউট। জি জি, এখন শুনবো আমরা। এই প্রশ্ন জবাব দিতে হলে আমাদেরকে কনটেক্সটটা জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, কোন পরিপ্রেক্ষিতে ইউনূস সাহেব আজকে এই কথা বলছেন। বাংলাদেশে একটা বড় পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশে যেই সরকারকে গত 15 বছর, 20 বছর, 30 বছর ধরে ভারত লালন পালন করেছে, ঠিক স্বৈরাচার, তার পতন হয়েছে। ভারত শেখ হাসিনার জন্য বিপুল পরিমাণ অর্থ, সম্মান, শক্তি ইনভেস্ট করেছে। তাদের ইনভেস্টে জলে গেল, সে এখন ভারতে আশ্রয় নিয়েছে। ফলে ভারত এই মুহূর্তে তার ক্ষতিটা ফিল করছে। আমার একটা বড় ক্ষতি হয়ে গেল, আমার এত বড় একটা পুঁজি ছিল, এত বড় ইনভেস্টমেন্ট ছিল, গেল। ফলে যাই কিছু বলি না কেন, আমরা এখন কোনো কিছু তার কানে ঢুকবে না, এটা একটা। 2 নম্বর, বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে কিন্তু আমাদের দেশে ভারতে প্রবল রকম একে অপরের বিরুদ্ধে কথা চলছে। অ্যান্টাই ভারত, অ্যান্টাই বাংলাদেশ ক্যাম্পেইন চলছে দুপক্ষেই, এবং দুপক্ষেই কিন্তু দায়িত্বশীল মহলে এটাকে ইন্ধন দেওয়া হচ্ছে। ভারতে দেখেছি আমরা সরকারি লোকজন, এবং আমাদের দেশেও একাধিক উপদেষ্টা এমন সব মন্তব্য করেছেন যে আমার চোখে অত্যন্ত অকূটনৈতিক সুলভ। আমি ভারতের কথা ছেড়ে দিই, ভারতে ভাববে, আমি আমার কথা ভাবি। আমরা চাইলেই কিন্তু ভারতকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবো না। ভারত আমার প্রতিবেশী, থাকবে, আছে, এবং অনন্তকাল থাকবে যতদিন আমরা আছি, তাই তো? ফলে আমাদেরকে ভারতের সঙ্গে অ্যাকোমোডেশন অ্যাচিভ করতে হবে। পাশাপাশি কিভাবে থাকবো আমরা? পাশাপাশি এটাও সত্যি কথা যে ভারত অনেক আমাদের চেয়ে বড় এবং অনেক শক্তিশালী, অনেক ধনী দেশও বটে আমাদের চাইতে। নানাভাবে আমরা ভারতের উপরে ডিপেন্ডেন্ট। যেমন ধরে পানি, আমরা তো নিচু দেশ, আমরা তো ভাটির দেশ, পানি আসে ওখান থেকে গড়িয়ে গড়িয়ে। যদি ভারত বৈরী একটা অবস্থান গ্রহণ করে এবং আমাদেরকে পানি না দেয়,
ভারত নানাভাবে সবকিছু করতে পারে। আমরা যাবো জাতিসংঘে, বলবো আন্তর্জাতিক আইন আছে, এই আছে সে আছে, কিন্তু এই আইন ইমপ্লিমেন্ট করার কোনো মেকানিজম কিন্তু নেই। যদি আগামীকাল আন্তর্জাতিক রিভার ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় যে ভারতকে পানি দিতে হবে, ওরা বলে দিল, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে কি? এটা বাস্তবায়িত করবে কি? বাস্তবায়িত করার একটাই পথ, তা হচ্ছে যে ভারতের সঙ্গে মৈত্রী সম্পর্ক অর্জন করা। আমার মনে হয় এটা বেশি জরুরি দুপক্ষ থেকে। ভারত আমাদেরকে ইগনোর করতে পারে, আমি বলছি আমরা পারি না। আমি জানি আমার কথাটা খুব জনপ্রিয় হবে না, কারণ বাংলাদেশের ভেতরে এখন ভারতকে পারলে উড়িয়ে দিই আমরা। স্লোগান হচ্ছে, আমি দেখেছি, আমি টেলিভিশনে ভিডিও দেখেছি, আমরা দিল্লি যাব, দিল্লিতে পতাকা ওড়াবো। এই জাতীয় বক্তব্য মোটেই লাভজনক নয়। অর্থাৎ জনপ্রিয় বক্তব্যের দিকে যাওয়া হচ্ছে, বাস্তবসম্মত বক্তব্যের চেয়ে। এবং এটা ক্রুদ্ধ এবং বৈরী মনোভাব, যা কিনা আমাদের জন্য কন্ডিউসিভ না। কেমন? এটা একটা ব্যাপার। ইউনূস সাহেব যেটা বলেছেন খুব ভালো বলেছেন, বুদ্ধিমানের কথা বল। কি বলেছেন তিনি? আসো কথা বলি। তাকে প্রশ্ন করছেন, আপনি কি চাপ প্রয়োগ করছেন, প্রেশারের কথা বলছেন? না, প্রেশারের কথা বলছি না আমি, না, লেটস ডিসকাস। এই একটি কথা তিনি খুব বুদ্ধিমানের বলেছেন। উনি বলছেন, আমি যাচ্ছি নিউ ইয়র্কে জাতিসংঘে, মোদী সাহেব আসছেন, আমি চেষ্টা করব তার সাথে কথা বলবার জন্য। কতটা বিনয়ের সঙ্গে তিনি বলছেন। তিনি বলছেন না আমি কথা বলবো, আমি চেষ্টা করব কথা বলার। আমার খুব ভালো লেগেছে তার কথা। তার আগের কথা আমার মোটেই ভালো লাগেনি। তিনি প্যারিসে বসে যে মন্তব্য করেছিলেন ভারত সম্বন্ধে, দ্যাট ওয়াজ নট ভেরি ওয়াইজ। তিনি সেখানে বলেছেন যে আমরা যদি অশান্ত হই, সেভেন সিস্টার্স অশান্ত হয়ে পড়বে। দ্যাট ওয়াজ নট ভেরি ওয়াইজ। এটাকে ভারত অ্যাজ এ থ্রেট মনে করেছে। এবং আমি দেখেছি বাংলাদেশের আমাদের বর্তমান সরকারের একজন বা দুজন সমন্বয়ক এমন মন্তব্য করেছেন যা কিনা বৈরী সুলভ একটা মনোভাব প্রকাশ করে। এটা উইল নট হেল্প। এটা আমাদেরকে সাহায্য করবে না। সাহায্য করবে কাকে জানেন? যদি আমি এবং ভারত একে অপরের সঙ্গে লড়াই যুক্ত হয়ে পড়ি, সাহায্য করে পাকিস্তানকে। পাকিস্তান ইতিমধ্যে নানা রকম বন্দি ফকি তারা আসছে। তারা বাংলাদেশের সঙ্গে দেখেছেন নিশ্চয়ই, ভিসা লাগবে না তুলে দিয়েছে। নানাভাবেই চেষ্টা করছে আমাদের সঙ্গে কাছে আসতে। কাছে আসার শর্তটা কি? ভারতকে দূরে ঠেলে দেয়া। বলে এই চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা যেন খুব কনসিয়াস থাকি যে যদি ভারতকে আমরা শত্রু বানাই, তা আমাদের লাভজনক হবে না। আপনার বক্তব্যটা অনেকটা পরিষ্কার, কিন্তু আমি একটা ছোট্ট করে প্রশ্ন করবো আপনার কাছে। সেটা হলো, ভারত তো দুঃখে আছে, আপনি বলছিলেন যে তাদের বিনিয়োগটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুত্ব তো আসলে একপাক্ষিক হয় না। আপনার সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার কাছে কি মনে হয় যে ভারত সেই জায়গায় এগিয়ে আসবে কিনা? আর দ্বিতীয় যে প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন, পাকিস্তানকে দূরে ঠেলে, পাকিস্তান দূরে ছিল, কিন্তু আমরা যেহেতু পররাষ্ট্রনীতি বাংলাদেশে বলছিল সবার সাথে বন্ধুত্ব, ৭১-এর বিষয়ে অমীমাংসিত আছে এখনো, সেই বিষয়টা সমাধান করে কি পাকিস্তানকে সাথে নিয়ে, ভারতের সাথে নিয়ে কখনোই পাকিস্তানের প্রতি সমমনা প্রদর্শন করিনি। যেমন ধরো যে স্যার কি ইনভাইট করেছে আমাদেরকে, আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন তিনি সেটা জাননি, মোদিও জাননি, তাকে শক্তিশালী করা হয়েছে। কেমন? তার মানে আমাদের সঙ্গে পাকিস্তানের একটা প্রকাশ্য বৈরী সম্পর্ক ছিল, যা সরকার পলিটিক্যালি জিয়ে রেখেছিল। কেমন? এবং এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, ভারতের সঙ্গে বৈরিতার সুযোগ নিয়ে পাকিস্তান চেষ্টা করছে কাছে আসবার জন্য। তুমি যে প্রশ্ন করেছো, ভারত কি হাতটা বাড়াবে? ভারত কখনো হাতটা বাড়ায় না। ভারত, এটা একটা অদ্ভুত ব্যাপার। ভারতের কোনো প্রতিবেশী ভারত প্রতি সুখী না, সন্তুষ্ট না। নেপাল না, ভুটান না, শ্রীলঙ্কা না, ছোট মালদ্বীপও না, আমরাও না। আমরা নানা কারণে অসন্তুষ্ট। কিন্তু আমি আগে বললাম, ভারত আমাদের প্রয়োজন আছে। ভারত আমাদের ছাড়া থাকতে পারবে, আমরা ভারত ছাড়া থাকতে পারবো না। ছোট্ট এক্সাম্পল, পানিটা তো ওদের কাছ থেকে আসতে হবে। ফলে ওদেরকে কনভিন্স করাতে হবে। কিভাবে করব আমরা? যুদ্ধ করে? জাতিসংঘে যে মিটিং করে? না, কূটনীতি দিয়ে। কূটনীতি ডিমান্ড করে কি অ্যাটলিস্ট আমি আমার পক্ষ থেকে বিনয়টা দেখাবো, আমি অ্যাগ্রেসিভ হব না, যাতে করে ভারত আগ্রহী হয়। ভারতের ইতিহাসে একমাত্র একজন আইকে গুজরাল সাহেব একমাত্র যে সবাইকে হাত বাড়িয়েছিল। উনি বলেছিলেন যে তুমি হাত বাড়াও বা না বাড়াও, আমি হাতটা বাড়াবো। একমাত্র প্রধানমন্ত্রী। আর কোন প্রধানমন্ত্রী তার প্রতিবেশীর প্রতি হাতটা বাড়ায়নি। ভারতের মধ্যে একটা উঁচু ব্যাপার আছে, এক ধরনের অ্যাগ্রেসিভ একটা ব্যাপার আছে। আমি বেটার, আমি স্ট্রঙ্গার, আমি রিচার, পৃথিবীর 6 নম্বর বৃহত্তম ইকোনমি আমার। ফলে ভারত ইটস এ রিয়ালিটি। আমার পছন্দ নয়, ভালো লাগছে না আমার। ভারত এটা এমন করবে কেন? আমি কেন নতজানু হব? আমি নতজানু হতে বলছি না, আমি শুধু বলছি আমরা প্র্যাগম্যাটিক হই, আমরা যেন বাস্তব সম্মত হই, তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব। আর তুমি যেন তিস্তার কথা বললে, ইয়েস,
মমতাকে ইগনোর করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আটকে দিল একটা চুক্তি রেডি, সাইন করা হবে। মোদি ঢাকায় আসছেন, সাইন করা হলো না একমাত্র এক মুখ্যমন্ত্রীর জন্য। ফলে ভারত এটা কি করে হয়? ভারত তার কারণে ভারতের মধ্যে একটা বেসিক গণতান্ত্রিক স্ট্রাকচার আছে, ফেডারেল স্ট্রাকচার। সেখানে একটা প্রভিন্সিয়াল গভর্নরেরও, চিফ মিনিস্টারেরও অনেক কথা বলার আছে এবং তিনি বলেন, যেটা আমাদের পক্ষে বোঝা অন্যরা হয়তো বলতে পায় না, কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এতটা শক্তিশালী না। আমরা একেবারে শেষ দিকে 30 সেকেন্ড যদি করিম চৌধুরী এই বিষয়ে কিছু যোগ করতে চান, তারপর অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ। দেখুন, আমি একটা জিনিস খুবই এই অস্বস্তির মাঝে আসছি। ভারতীয় রাজনীতিবিদরা যখন বলেন তার সেনাবাহিনীকে বাংলাদেশের প্রতি নজর রাখতে, এটা এক ধরনের থ্রেট। ভারত অনেক বড় রাষ্ট্র, সে অনেকটা মুরব্বিয়ানা দেখাবে, এটা স্বাভাবিক, তার শক্তি সামর্থ্য, তার যে সাইজ, ইকোনমি এবং জনসংখ্যার দিক থেকে। এর অর্থ এনা সে প্রভুত্ব করবে। যেমন আমাদের আগেকার যে স্বৈরাচার সরকার ছিল, তারা বলেছিল হাজব্যান্ড ওয়াইফ, ভারতের স্বার্থই আমাদের স্বার্থ। আপনারা জানেন, এগুলো আমি রিপিট করতে চাই না, ইট ইজ নো পাবলিক। এবং বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা হয়েছে এ পর্যন্ত, সেটা আপনাদের মাঝে, আমাদের মাঝে আমরা সবাই মোটামুটি জানি কি হয়েছে, কিভাবে 2009 সাল থেকে ভারতের তোষামোদি করে বাংলাদেশের জনগণকে মানবাধিকারকে লঙ্ঘন করে, মানুষের ভোটাধিকারকে লঙ্ঘন করে একটা দল ক্ষমতায় ছিল। আপনারা জানেন যে সুজাতা সিং যখন বাংলাদেশে গিয়েছিল, ভারতের পররাষ্ট্র সচিব, তখন সে বাধ্য করেছিল কিছু কিছু রাজনৈতিক দলকে একটা জোট করে জামাত বিএনপিকে ঠেকানোর জন্য। একটা দেশের রাজনীতির প্রতি, একটা বড় দেশ যারা দাবি করে তারা মুরব্বী, তারা শক্তিশালী, তারা তাদের অবস্থানটা পরিষ্কার ছিল। এই নোংরামির জন্য তাদেরকে কিন্তু আমরা সর্বশেষ যে জিনিসটা হলো, তাদের সেনাবাহিনীকে নজর রাখার জন্য বাংলাদেশের পরিস্থিতির প্রতি রাজনৈতিকভাবে এটা অনেকটা থ্রেট। এটা ভারতের পক্ষে বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না। এবং এই থ্রেটের কারণে আমাদের যে সম্পর্কের যে একটা সুবাতাস বইতে ছিল, এই সুবাতাসটাও হয়তো ব্যস্ত যেতে পারে। ভারতের উচিত সহনশীল ভাবে প্রতিবেশী হিসাবে সুপ্রতিবেশী সুলভ আচরণ করা। নেতা, কর্তৃত্ব, নেতৃত্ব অথবা বিদ্বেষী বাড়বে। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, হাসান ফেরদৌস এবং করিম চৌধুরী, আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।